এর যে ভোট ব্যাংকগুলো রয়েছে সেগুলো আওয়ামী লীগের সভানেত্রী, দিল্লির অজিত দোভাল এদের সকলের গ্রিন সিগন্যাল নিয়ে হিন্দু ভোট এবং আওয়ামী লীগের ভোট একচেটিয়াভাবে বিএনপিকে দেওয়া হয়েছে জিতিয়ে আনার জন্য। অর্থাৎ ভোটের মাঠে একটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল ঘোষণার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে সন্দেহ করা হয়, আরও অনেক কিছু। অন্যদিকে সরকারি দল বলার চেষ্টা করছে যে নর্মালি এরা তো আসলে 10-12টা বেশি সিট পাওয়ার কথা না, জামাতের যারা লোকজন রয়েছে কে পাবে, এরাও আসলে ইঞ্জিনিয়ারিং করে এসেছে। এবং এই সকল যে পারস্পরিক বিদ্বেষ, এই বিদ্বেষের মধ্যে অনেক কিছুতেই রীতিমতো ঘৃণা ছড়িয়ে পড়ছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নির্বাচনী এলাকাতে। বিশেষ করে একজন সংসদ সদস্য, তিনি বেদমভাবে মার খেয়েছেন, তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং তিনি সংসদে এসে প্রাণের যাকে বলা হয় জীবনের নিরাপত্তা তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যে দৌড়ে মসজিদের ভিতরে না পালাতেন তাহলে হয়তো তাকে মেরেই ফেলা হতো। একজন সংসদ সদস্য জামাতের। এই যে এমপিদের গায়ে হাত তোলার অভ্যাস শুরু হলো, এটা আমাদের দেশে কিন্তু আগে হয়নি। আগে এমপিদের যতটা লাঞ্ছনা গঞ্জনা, এটারও সাধারণত অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত এই কারণেই হতো। কিন্তু এইবার দেখা গেল যে প্রতিপক্ষ সরাসরি এমপিকে আক্রমণ করছে। তাহলে যারা মন্ত্রী আছেন, এমনকি প্রধানমন্ত্রী আছেন, তারাও আগামীতে মান সম্মান নিয়ে সমাজে চলতে পারবেন, ওই জিনিসটি নষ্ট হয়ে গেছে এবং এটা ইউনূস জমানার একটা ধারাবাহিকতা। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার পর যে সেই মবতন্ত্রে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, কে শিক্ষামন্ত্রী, কে শিক্ষা উপদেষ্টা, কে আইন উপদেষ্টা, ডাজ নট ম্যাটার, কে পুলিশের আইজি, কে সেনাবাহিনী প্রধান, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগ জমানাতে কে প্রধানমন্ত্রী, কে কোন মন্ত্রী ছিল, ব্যাপার নয়। সবাইকে ডিম মারো, লাথি মারো, হ্যান্ডকাপ পরো আর পিঠমোড়া করে বেঁধে তাদেরকে প্রিজন ভ্যানে করে আনো আর প্রিজন ভ্যান থেকে নামাও এবং সবাইকে হেলমেট পরে সেই কোর্ট কাছারিতে হাজির করো। এই যে একটা নির্মমতা, রাজনীতিবিদদেরকে ছোট করার, হেয় করার যে একটা প্রবণতা, এই প্রবণতা কিন্তু এখনো থেমে থাকেনি, বরং এগুলো আরো বেড়ে গেছে। সরকারের যে হানিমুন পিরিয়ড, সেই হানিমুন পিরিয়ডে 6 মাস হিসেবে ধরে নেওয়া হয়েছিল যে 6 মাস সরকারের হানিমুন পিরিয়ড যাবে, কিন্তু 2 মাসের মাথাতেই সরকারের ভিতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়ে গেছে। আর বিরোধী দল যারা আছে তারা কোনো অবস্থাতেই 6 মাস পর্যন্ত তারা অপেক্ষা করতে পারছে না। তারা পারে তো আজকেই সরকারকে টেনে হেসড়ে নামায়। আর এর সঙ্গে আওয়ামী লীগ বা তাদের সহযোগী যে সকল দল, নেতাকর্মী, দেশি বিদেশি চক্র, তারা তো একেবারে ওত পেতে বসে আছে যে কখন বিএনপি ফাঁদে পড়বে, কখন জামাতে ফাঁদে পড়বে। তারা আসলে এখানে যে তৃতীয় যে শক্তিটি আওয়ামী লীগের নেতৃত্বে, তৃতীয় শক্তিটি ফাঁদ পেতে বসে আছে এবং তারা যে আসলে এখানে বিএনপি এবং জামাত দুজনের সঙ্গে খেলবে, অথবা একজনকে দিয়ে আরেকজনের বিরুদ্ধে খেলবে, একজন দ্বারা আরেকজনকে লেলিয়ে দিবে। যেমন দেখা গেল নির্বাচনের যে সময়, তখন আওয়ামী লীগের মনে হয়েছে যে জামাত ক্ষমতায় যেন না আসতে পারে, বিএনপিকে ক্ষমতা আনতে হবে। কিন্তু এখন তারা মনে করছে যে এটা তাদের একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং স্বয়ং শেখ হাসিনা তার ভাষণে তিনি নানা রকম নেতিবাচক কথা বলেছেন। অথচ ভোটের সময় মোরালেস দিল্লি থেকে, কলকাতা থেকে, লন্ডন থেকে যে আওয়ামী লীগের সূত্রগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে তাদের যে সকল ডিপ্লোম্যাটিক চ্যানেল রয়েছে, সব জায়গা থেকেই বিএনপিকে ভোট দেওয়ার ব্যাপারে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, যেটি এখন বুমেরাং হয়ে গেছে। এবং তারা বলছে যে না, বিএনপি আসলে আমরা যে ভোট দিয়েছি এটা ভুল করেছি, বিএনপি আমাদের জন্য কিছু করছে না, করবেও না। তো কাজেই তারা বিএনপিকে বিপদে ফেলবে, এটা স্বাভাবিক। এবং সেই বিপদে ফেলার জন্য তাদের প্রথম পছন্দ হবে জামাতকে শক্তিশালী করা, জামাতকে ইনফ্লুয়েন্স করা, অথবা বিএনপির ঘাড়ের উপর ভর করে জামাতকে উত্তেজিত করা এবং জামাতকে পথে ঘাটে অপমান করা। যেমন দেখা গেল যে যেহেতু ভোটের মাঠে একটা সমীকরণ হয়েছে,
এবং তারা অনেকেই এখন বিএনপির সঙ্গে মিশে গেছে, আওয়ামী লীগের লোকজন। জামাত এখন উল্টো এদেরকে গুপ্ত বলছে, আওয়ামী লীগের লোকদেরকে গুপ্ত বলছে এবং বিএনপি লোকদেরকে গুপ্ত বলছে। এবং এটা নিয়ে যখন বাহাস চলছে, তখন এই বাহাসের একটা ক্ষেত্রে দেখা গেল যে জামাতের কোনো শীর্ষ একজন নেতাকে এখানে আক্রমণ করা হলো, পিছনে ইন্ধন দিল আওয়ামী লীগের লোকজন, সামনে ফেজে চলে আসলো, একটা সাজানো নাটক হয়ে গেল এবং সেখানে দেখা গেল যে বিএনপি যারা নেতাকর্মী তারা সেই ফাঁদে পা দিয়ে একটা অকারেন্স ঘটিয়ে ফেলল। এবং এটা নিয়ে যখন একটার পর একটা অকারেন্স ঘটতে থাকার পর জামাতের যে রেজিমেন্টাল ফোর্স, শিবিরের যে রেজিমেন্টাল ফোর্স, তাদের অর্থ আছে এবং গত 18 মাসে বা ইউনূস সাহেবের জমানাতে তারা যে শক্তিমত্তা অর্জন করেছে, আত্মবিশ্বাস অর্জন করেছে, রাষ্ট্র পরিচালনার কৌশলগুলো রপ্ত করেছে এবং তারা তাদের যে বিভিন্ন লোকজন প্রশাসনের অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেভাবে তারা সেট আপ করে ফেলেছে এবং রাজনৈতিক সমীকরণে তারা অনেক মানুষকে, দেশি এবং বিদেশি অনেক পক্ষকে নিজেদের কাছাকাছি আনতে পেরেছে। সাহিত্যিক, সাংবাদিক থেকে শুরু করে অন্য যে সকল মানুষ কখনো জামাতের দিকে ফিরে তাকাতেন না, তারাও এখন জামাতের সঙ্গে একই মঞ্চে তারা বসেন। তো এই যে অবস্থা চলতেছে, সেই অবস্থা দিয়ে তারা সহজে ছাড়বেন না এবং এটা বিএনপি জানে। যদি জিজ্ঞাসা করা হয় যে জামাতের যে প্রস্তুতি ছিল শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করার, সশস্ত্র সংগ্রাম করার, সেখানে তো বিএনপির আসলে এরকম সশস্ত্র সংগ্রাম করার, অগণতান্ত্রিক কোনো কাজ করার, গোপনে কোনো কাজ করার, গেরিলা যুদ্ধ করার এরকম কোনো অভিজ্ঞতাই তাদের ছিল না। তারা রাজপথে নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, লড়াই করবে, বড় বড় কথা বলবে, পার্লামেন্টে বড় বড় কথা বলে মন্ত্রিত্ব করবে, এটাকেই মনে করে রাজনীতির লক্ষ্য এবং উদ্দেশ্য। কিন্তু জামাত তাদের যে লাইন আপ, সেই লাইন আপে জেহাদ করা, সেই লাইন আপে বিপ্লব করা, সেই লাইন আপে খেলাফত প্রতিষ্ঠা করা, সেই লাইন আপে আরো অনেক কিছু করার যে অ্যাম্বিশন, অভিজ্ঞতা, কানেক্টিভিটি এবং তাদের সামনে অনেকগুলো বাস্তব অভিজ্ঞতা রয়েছে, বাস্তব উদাহরণ রয়েছে। সিরিয়াতে যা হয়েছে, লেবাননে যা হচ্ছে, মিশরে যা হয়েছে বা হচ্ছে, কুর্দিদের মধ্যে যা হচ্ছে, আফগানিস্তানে, ওয়াজিরিস্তানে, পাকিস্তানের বেলুচিস্তানে যা কিছু হচ্ছে, এই সবগুলোই জামাত গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং জামাতের যারা কর্মী সমর্থক তারা এই সমস্ত ব্যাপারে একেবারে রীতিমতো পিএইচডি ডিগ্রি হোল্ডার, দে নো এভরিথিং। তো সেই দিক থেকে তাদের যে রেজিমেন্টাল ফোর্স, এর সঙ্গে যদি আগ্নেয়াস্ত্র যুক্ত হয়ে যায়, এর সঙ্গে যদি বিদেশি প্রযুক্তি যুক্ত হয়ে যায়, এক্সপার্টি যুক্ত হয়ে যায়, এখানে অনেক কিছুই হতে পারে। এবং এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি সম্প্রতি বলেছেন জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে। তিনি খুব কৌশলে কথাটা বলেছেন, কিন্তু রাজনৈতিকভাবে করেন বা প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে করেন, এটা কোনো অবস্থাতেই জামাতের জন্য সুখকর হবে না। জামাত আবার এটার অনেক উত্তর দিয়েছিল। জামাত সেটা বুঝতে পারছে যে আমাদেরকে রাজনৈতিকভাবে কিভাবে মোকাবেলা করবে। বিএনপির যে রাজনীতি আর জামাতের রাজনীতি তো আলাদা। জামাতের রাজনীতি যারা মোকাবেলা করতে পারবে তারা চরমোনাই হতে হবে, আট্টশিল্পীর মোস্তফা আমির ফয়সাল হতে হবে, কিংবা ধরুন জামাতকে মোকাবেলা করার জন্য সেই মাঝভান্ডারী নজিবুল হক মাঝভান্ডারী, তাকে যেভাবে শেখ হাসিনা সামনে নিয়ে এসেছিলেন, জামাতকে মোকাবেলা করার জন্য ইনকিলাব, মাওলানা মান্নান, জমিয়তুল মুদাসসিরিনের যে একটা বিশাল 2 লক্ষ 2.5 লক্ষ মাদ্রাসার শিক্ষক আছে, তাদেরকে যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাছে টেনে নিয়েছিলেন, প্রমোট করেছিলেন, টাকা দিয়েছিলেন, ফলে কি হতো, জামাতকে তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পেরেছিলেন। বিএনপির সেই আদি জামানাতে, জিয়াউর রহমান সাহেবের জামানাতে এবং